আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইকি স্টাডি উইথ ইনটাচ। আজকে আমি কথা বলবো অনার্স চতুর্থ বর্ষের একটা বিষয়, যেটা প্রত্যক্ষণ মতবাদ বা থিওরি অফ পারসেপশন নিয়ে। এখানে আমি আমাদের এই সাবজেক্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমে হচ্ছে অধ্যায় 1, মনোবৈজ্ঞানিক তত্ত্বের পরিচিতি। 1, তত্ত্বের সংজ্ঞা দাও, তত্ত্বের তাৎপর্য ও কার্যাবলী আলোচনা করো। 2, তত্ত্ব মূল্যায়নের মাপকাঠি বা মানদণ্ড বর্ণনা করো। 3, গভীরতা প্রত্যাখ্যান বলতে কি বোঝায়, চিত্রসহ গভীরতা প্রত্যাখ্যানের সংকেতগুলো বর্ণনা করো। তারপর অধ্যায় 2, প্রত্যাখ্যানের ঘটনা। এখানে প্রশ্নটা হচ্ছে প্রত্যক্ষণীয় ঘটনার 6টি শ্রেণীবিভাগ সংক্ষেপে বর্ণনা করো। তারপর অধ্যায় 3, ক্লাসিক্যাল মতবাদ। 1, ক্লাসিক্যাল মতবাদ হিসেবে দেহ মন সমস্যা ধারা আলোচনা করো। 2, প্রত্যাখ্যানের সংজ্ঞা দাও। উন্ডের পূর্বধারণাকৃত প্রত্যাখ্যান মতবাদটি আলোচনা করো। 3, প্রত্যাখ্যানের সবিশেষ মতবাদ হিসেবে প্রকৃতিবাদ ব্যাখ্যা করো। 4, প্রত্যাখ্যানের সবিশেষ মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদ ব্যাখ্যা করো। 5, প্রত্যাখ্যানের সবিশেষ মতবাদ হিসেবে ক্রিয়াবাদ ব্যাখ্যা করো। 6, টিচানারের মূল প্রসঙ্গ মতবাদ বর্ণনা করো। অধ্যায় 4, সমগ্রতাবাদী মনোবিজ্ঞান। 1, সমগ্রতাবাদ মতবাদের মৌলিক নীতিগুলো বর্ণনা করো। 2, প্রত্যাখ্যানের ক্ষেত্রে সমগ্রতাবাদের সফলতা ও অসুবিধা সমূহ লিখো। 3, কোহলারের মস্তিষ্কের বৈদ্যুতিক ক্ষেত্র মতবাদ আলোচনা করো। অধ্যায় 5, অভিযোজন মাত্রা মতবাদ। 1, অভিযোজন মাত্রা কি, কোন কোন উপাদান বা গঠন অভিযোজন মাত্রাকে প্রভাবিত করে। 2, অভিযোজন মাত্রার গঠন স্থানান্তর সম্পর্কে আলোচনা করো। 3, অভিযোজন মাত্রা মতবাদের পরীক্ষাকরণ ও সাধারণীকরণ ব্যাখ্যা করো। এটা একটু টাইপিং মিস্টেক। 4, অভিযোজন মাত্রা মতবাদে প্রেক্ষাপট এবং প্রত্যক্ষণীয় আদর্শমান আলোচনা করো। 5, অভিযোজনের মাত্রা বলতে কি বোঝায়, সময় প্রত্যক্ষণের ক্ষেত্রে অভিযোজনের মাত্রার ভূমিকা আলোচনা করো। 6, অভিযোজন মাত্রা মতবাদটি মূল্যায়ন করো। 6, অনুষঙ্গ মতবাদ। অনুষঙ্গ মতবাদ কি, অনুষঙ্গ মতবাদের মূল স্বতঃসিদ্ধ সমূহ আলোচনা করো। 2, হেবের মতবাদের সুবিধা ও অসুবিধা সমূহ মূল্যায়ন করো। অধ্যায় 7, নির্দেশক অবস্থা মতবাদ। পরীক্ষণমূলক তথ্যসহ প্রত্যক্ষণের নির্দেশক জ্ঞাপক অবস্থা মতবাদ আলোচনা করো। নির্দেশক অবস্থা মতবাদের 6টি প্রকল্পের সমালোচনা সমূহ তুলে ধরো। 3, প্রত্যক্ষণের নির্দেশ জ্ঞাপক মতবাদে পরীক্ষণমূলক চল হিসেবে দৈহিক চাহিদা ও প্রেষণা ও মানসিক প্রস্তুতির পরীক্ষামূলক তথ্য সহকারে বর্ণনা করো। 4, প্রত্যক্ষণের নির্দেশ জ্ঞাপক মতবাদে পরীক্ষামূলক চল হিসেবে ব্যক্তিত্ব ও আবেগজনিত অবস্থা উদাহরণ সহ বর্ণনা করো। 5, প্রত্যক্ষণের নির্দেশ জ্ঞাপন মতবাদে পরীক্ষণমূলক চল হিসেবে মূল্যবোধ ও মানসিক প্রস্তুতির উদাহরণ সহ বর্ণনা করো। এবার আসি আমাদের ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে আমরা এই প্রশ্নগুলো থেকে কোন প্রশ্নগুলো পড়বো, কোন প্রশ্নগুলো পড়বো না, বা সাজেশন আমরা আসলে যেটাকে বলি। তা আমি যদি দেখি, মোট প্রশ্ন হচ্ছে 26টি, আসলে 30টি প্রশ্ন, কারণ হচ্ছে অভিজ্ঞতাবাদ, প্রকৃতিবাদ, এই কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের গাইডে 2বার বা 3বার লেখা থাকে, তো ওভাবে বাদ দিলে প্রায় 26টা প্রশ্ন। এখন আমি যদি বলি, আমি কখনো কোনো সিঙ্গেল কোয়েশ্চেন স্কিপ করতে নিষেধ করি, কারণ আমাদের প্রশ্নগুলো অনেকটা ক্ষয়ের সাথে রিলেটেড। একটা গ পড়লে আমাদের খ পড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন আমরা একটা পুরো চ্যাপ্টার বাদ দিব, তখন আমাদের সেটার খ, ক বা ও টাইপ প্রেশারও আমাদের কমে যাবে। তার মানে আমি সবসময় বলি চ্যাপ্টার ভালোভাবে পড়তে। তো আমরা যদি অধ্যায় 3 বা অধ্যায় 5 বা অধ্যায় 7 থেকে যে কোনো একটা অধ্যায় যেটা আমাদের নিজেদের কঠিন বেশি লাগে, আমরা সেই অধ্যায়টা চাইলে বাদ দিতে পারি। যেমন আমি বাদ দিয়েছিলাম হচ্ছে অধ্যায় 3, যেটা আমার কাছে অনেক বেশি ইনফো মনে হয়েছিল। তো অধ্যায় 3টা বাদ দিয়ে আমি বাকিগুলো মোটামুটি পড়েছিলাম। এরকম যার যেটাতে কঠিন মনে হবে বা যেটাতে একটু এফোর্ট দেওয়া সম্ভব হবে না মনে হবে, বা মনে রাখা সম্ভব হবে না মনে হবে, সেরকম যে কোনো একটা অধ্যায় সে বাদ দিয়ে দিতে পারে। বাদ দেওয়ার পরে আমাদের প্রায় অ্যাভারেজে 5-6টা প্রশ্ন কমে যায়, তখন আমাদের প্রায় 20টার মতো প্রশ্ন পড়লে এই মানে সাবজেক্টটা আমাদের কভার আপ হয়ে যায়। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।